আমাদের এই কবিতা গল্পের আসরে আমি আজকে বেছে নিয়েছি আমার হাজবেন্ড শান্তনু ভট্টাচার্যের লেখা একটা গল্প। এই গল্পটা আমার খুবই পছন্দের, তাই মনে হলো আমার ভালো লাগাটা আপনাদের সবার সাথে ভাগ করে নিই। আশা করি আপনাদেরও ভালো লাগবে শুনলে। শুরু করছি আমার গল্প পাঠ। গল্পের নাম চুক্তি, শান্তনু ভট্টাচার্য। কঙ্কনা টাটানগর স্টেশনে দাঁড়িয়েছিল। বিকেল 4:40, সেপ্টেম্বর মাস। চারপাশে একরকম সোনালি আলো। দুর্গাপুজোর ঘোষণা হয়ে গেছে আকাশে বাতাসে। কঙ্কনা জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া যাবে। স্টেশনে এসে খবর পেল ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। চাইবাসার কাছে লাইনে কিছু গণ্ডগোল হয়েছে। প্ল্যাটফর্মে একটা বেঞ্চের এক কোণে বসে ভাবছিল হাওড়া পৌঁছাতে পৌঁছাতে ওর প্রায় 10:30 হয়ে যাবে। সত্যজিৎ আসবে গাড়ি নিয়ে, বলা আছে। দেরি নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই। তবে সারাদিন অফিস করে সরাসরি স্টেশনে চলে এসেছে, একটু ক্লান্ত। ট্রেনটা লেট হওয়ায় কিছুটা বিরক্ত বোধ করছিল কঙ্কনা। কঙ্কনা বেঞ্চেতে বসে ওর সামনের কাজগুলো মনে মনে ছকে নিচ্ছিল। আজ রাতে সত্যজিৎ ওকে ঢাকুরিয়ায় উইমেন্স হোস্টেলে নামিয়ে দিয়ে যাবে। ফোন করে ঘর বুক করা আছে। কাল সকালবেলায় কোর্ট, অনির্বাণের সাথে ফাইনাল সেটেলমেন্ট। এরপরেই ও মুক্ত, স্বাধীন। সম্ভব হলে সত্যজিতের সাথে একাডেমিতে সন্ধেবেলায় একটা নাটক, পরশুদিন লালমাটিতে জামশেদপুর ফেরা। কঙ্কনা ভাবছিল জীবন কি দ্রুত বাঁক নেয়। এই তো সেদিন, বড়জোর 3 বছর। এরকমই দুর্গাপুজোর আগের কথা। ও আর অনির্বাণ একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল। স্বাস্থ্য, সৌন্দর্য, অর্থনৈতিক নিরাপত্তা, ভালো থাকতে গেলে যা দরকার, যা লাগে, সমস্তই ছিল অনির্বাণের। কঙ্কনার মনে হয়েছিল এই মানুষটার সাথে ও সারা জীবন কাটাতেই পারে। অথচ কত দ্রুত সব পাল্টে গেল। অনির্বাণের সমস্ত কিছু ছিল না শুধু বিশ্বস্ততা। 1 বছরের মধ্যে কঙ্কনা বুঝে গেল যে নোঙরে ও নৌকো বেঁধেছে সে নোঙরটাই নড়বড়ে। সেই অধ্যায়টা শেষ হতে চলেছে কাল। সত্যজিৎ ওর বন্ধু, তবে সেই সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যাবে কি না সে ব্যাপারে ও এখনও সিরিয়াসলি কিছু ভাবেনি। হয়তো তার সময়ও এখন হয়নি। এই সব 7-5 ভাবতে ভাবতে কঙ্কনার চোখ দুটো জুড়ে এসেছিল। হঠাৎ চটকাটা ভেঙে গেল মেয়েলি ঝগড়ার আওয়াজে। ও যেখানে বসেছে সেখান থেকে অল্প দূরে এক তুলকালাম কাণ্ড চলছে। 2টি মেয়ে এলোমেলোভাবে কাপড় পরা, মাথার চুল আলুঝালু, ভীষণভাবে ঝগড়া করছে। শুধু ঝগড়া করছে বললে ভুল হবে, রীতিমতো চুলোচুলি করছে। দেখলে বোঝা যায় ওরা স্টেশন প্ল্যাটফর্মেরই বাসিন্দা। দুজনকে প্রায় একরকম দেখতে। কিছু একটা নিয়ে ওদের মধ্যে ভীষণ মারামারি হচ্ছে, আর তার সাথে অবিশ্রান্ত গালিগালাজ। আশেপাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে গিয়ে নিষ্পৃহ দর্শকের ভূমিকায়। মেয়ে দুটির পাশে একটি শিশু আদুর গায়ে চিৎকার করে চলেছে। একটা চিত্রনাট্য জমে উঠেছে। ট্রেন যতক্ষণ না আসে বোঝা যাচ্ছে যাত্রীরা এই নাটকে সময় কাটাতে অনাগ্রহী নয়। কঙ্কনা কিছুক্ষণ দেখল ঝগড়া ক্রমশ বেড়েই চলেছে। কেউ কিছু করছে না, বলছে না। ওর পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। উঠে ওদের কাছে গিয়ে একটু উঁচু স্বরেই বলল, কি হয়েছে কি? তোমরা এমন ঝগড়া করছো কেন? থামো, থামো। মেয়ে দুটি থমকে গিয়ে একটুক্ষণের জন্য থামল। কঙ্কনার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলে এই তৃতীয় পক্ষটি কে। তারপরেই আবার নতুন উদ্যমে ঝগড়া শুরু করল। এবার কঙ্কনা গলার স্বরটা আরও উঁচু করল, থামবে তোমরা? থামো, থামো বলছি। কঙ্কনার আওয়াজে হয়তো এমন একটা কিছু ছিল, বা হয়তো দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা থেমে গেল।
কি হয়েছে? তোমরা এমনভাবে ঝগড়া করছো কেন? এর জবাবে ওরা দুজনেই তরবর করে বলতে শুরু করলো যে আবার একটা নতুন বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। থামো, থামো, কিচ্ছু বোঝা যাচ্ছে না, একজন একজন করে বলো। কিছুক্ষণ দুজনের বক্তব্য শোনার পর বোঝা গেল ঘটনাটা এরকম। কমলা আর মুংলি দুজনেই স্টেশনের বাসিন্দা। কমলার ছেলে সুখন, 1 বছর বয়স, যে মাটিতে বসে চিল চিৎকার করছিল, এখন অবশ্য ড্যাব ড্যাব করে ঘটনাটা দেখছে। মুংলি কমলার থেকে সুখেনকে ধার নিয়েছিল 3 ঘন্টার জন্য ভিক্ষে করবে বলে। কাঁখে ছেলে থাকলে ভিক্ষে মেলে বেশি। প্রতি ঘন্টা 10 টাকা করে 30 টাকায় চুক্তি হয়েছিল। 3 ঘন্টা পরে বাচ্চা ফেরত দিতে গিয়ে গণ্ডগোলটা লেগেছে। মুংলি 30 টাকা দিতে রাজি নয়। ও 10 টাকা দিচ্ছে কারণ ওর যথেষ্ট রোজগার হয়নি 3 ঘন্টায়। কমলা এহেন মবলক লোকসান কেন সইবে? অতঃপর চিৎকার, তর্কাতর্কি এবং চুলোচুলি। কঙ্কনা সব শুনে অবাক হয়ে ভাবছিল এরকমও একটা সমস্যা হতে পারে। এখন তুই বল, কার দোষ? কঙ্কনা বুঝলে প্রশ্নটা তাকেই করা হচ্ছে। চুপ করে থাকা চলবে না। সে তো নিজের ইচ্ছেতেই এগিয়ে এসেছে, তাকে বিচারকের ভূমিকা নিতেই হবে। তুমি রাজি হয়েছিলে ওকে 30 টাকা দিতে? হ্যাঁ। তবে এখন দিচ্ছ না কেন? কি করব, আমার তো এত রোজগারই হয়নি। তুমি শুনছো? ওর তো এত রোজগারই হয়নি, ও দেবে কোত্থেকে? সে আমি কি জানি? ওর বদলে আর কাউকে দিলে তো আমি এই টাকাটাই পেতাম। আমি কেন মিছিমিছি লোকসান করব? কঙ্কনা বুঝল সমস্যা অত্যন্ত গভীর। দেশের অর্থনৈতিক ব্যবস্থার স্টেশনীয় সংস্করণ ওর সামনে। ও কিভাবে সলভ করবে? আমি ওর ছেলেকে ট্যাকে নিয়ে 3 ঘন্টা ধরে ঘুরমুড়লুম, আর এই ফাঁকে ও যে ঘরের সমস্ত কাজ করে ফেললো, তার কি হবে? কে বলেছিল তোকে নিয়ে যেতে? আমি কি তোর পায়ে ধরে সেধেছিলাম? কঙ্কনা দেখল আর একটা কলহ ঘনিয়ে উঠেছে। ও সাথে সাথে বলল, চুপ করো, চুপ করো। মুংলি, তুমি 30 টাকায় চুক্তি করেছিলে, তোমার 30 টাকাই দেওয়া উচিত। কিন্তু কমলা, তুমি বোঝার চেষ্টা করো, মুংলি তো এত টাকা রোজগারই করেনি, ও কোথা থেকে দেবে? একটা মাঝামাঝি সমাধানে আসা যাক। মুংলি, তুমি কমলাকে 20 টাকা দেবে। কমলা, তুমিও এতেই রাজি হয়ে যাও। মুংলি, তোমার কাছে যদি টাকা না থাকে তবে আমি তোমাকে 10 টাকা ধার দিচ্ছি। পরে কখনো তোমার সাথে দেখা হলে তুমি আমাকে টাকাটা ফেরত করে দিও। কি কমলা, রাজি তো? তোরা বড় ঘরের মেয়ে, যখন বলছিস রাজি, কিন্তু আমার শুধু মুধু 10 টাকা লোকসান হয়ে গেল। কঙ্কনা পার্স থেকে 10 টাকা বের করে মুংলিকে দিল। টাকাটা তোকে কিভাবে শুধব? স্টেশনে যদি কখনো দেখা হয় দিয়ে দিও। এর মধ্যেই অ্যানাউন্সমেন্ট হলো, বরবিল জনশতাব্দী এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। জমাট ভিড়টা এলোমেলো হয়ে গেল। কঙ্কনাও ওর লাগেজটা নিয়ে চেয়ার কারের দিকে এগিয়ে গেল। পরদিন সন্ধেবেলা একাডেমিতে সেন্ট জোয়ানের বিচার দেখে কঙ্কনার অভিজিৎ বাইরে একটা বাঁধানো জায়গায় বসে আছে। দুজনেই একেবারে চুপ। সারাদিনে ঘটনাগুলো যেভাবে ঘটার সেভাবেই ঘটেছে। কোর্টের কাজ ঘণ্টাখানেকের মধ্যে মিটে যায়। সেপারেশন পিরিয়ড শেষ হয়ে গেছে। উভয় পক্ষই রাজি ডিভোর্সে। কাজেই জজ সাহেবের বিশেষ কিছুই করার ছিল না। কঙ্কনা মানসিকভাবে তৈরিই ছিল।
তবু মনের কোণে একটাই চিন্তা খোঁচা মারছিল, কোথায় ভুল হলো। নিস্তব্ধতা ভাঙল সত্যজিৎ। কণা, এরপর কি ভাবছ? কিসের কি? তুমি কি আপাতত জামশেদপুরেই থাকবে? আমি তো বেশ আছি আমার এনজিও নিয়ে। মেয়েদের নিয়ে কাজ করতে ভালোই লাগছে। তুমি যে কাজ করছো তা তো কলকাতাতেই করতে পারতে। জামশেদপুরে থাকার কি প্রয়োজন ছিল? জিৎ, আমি কলকাতাতে হাঁপিয়ে উঠেছি। জামশেদপুরে আমি ভালোই থাকি। আমাদের সম্পর্কটা নিয়ে কি ভাবছো? সম্পর্ক? দাঁড়াও জিৎ, একটা সম্পর্ক তো সবে মাত্র চুকলো, এখনই আবার নতুন। একটু সময় দাও। রাগ করলে জিৎ? তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য ছিল না। আজকের দিনটা একটু অন্যরকম। যতই হোক, আমিও তো রক্ত মাংসের মানুষ। নিজের ভুলটা স্বীকার করতে কষ্ট হয়। সম্পর্কের মধ্যে থেকে বিশ্বাসটা যদি সরে যায় তবে সম্পর্কের কি থাকে? অনির্বাণ অন্য মেয়ের সাথে রিলেশনশিপ ডেভেলপ করেছে, এতে আমি কষ্ট পেয়েছি। কিন্তু ও যে আমাকে তার ডিসিশনের অংশীদার করেনি, এতে আমি ভেঙে পড়েছি। ও যদি আমায় বলতো, কঙ্কনা আমি তোমাকে আর ভালোবাসি না, আমি বন্দর পাল্টাতে চাই, তাহলে আমার কষ্ট হতো ঠিকই, কিন্তু মেনে নিতাম। জানো, কিন্তু ও যে আমাকে লুকিয়ে আর একটা সম্পর্ক তৈরি করলো, এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আচ্ছা, আমার মধ্যে কিসের অভাব ছিল জিৎ? জিৎ, তুমি আমাদের সম্পর্কের কথা বলছিলে। বলতে পারো সেই সম্পর্কটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে? আমি বলতে পারছি না, তুমি পারো? একটা অদ্ভুত নীরবতা দুজনকে জড়িয়ে রইল। বলার মতো কথা হয়তো কারোরই নেই। ওঠো জিৎ, যাওয়া যাক। কাল সকাল সকাল বেরোতে হবে। তোমার আসার প্রয়োজন নেই, একটা ট্যাক্সি ধরে আমি চলে যাব। লালমাটি এক্সপ্রেস টাটানগর স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা 1:30 বেজে গেল। কঙ্কনা একটু অস্থির হচ্ছিল, ওর একটা মিটিং আছে বেলা 3টে নাগাদ, সেলফ হেল্প গ্রুপের সাথে। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই নিজের ব্যাগটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল কঙ্কনা। প্ল্যাটফর্মে পা রাখতেই চমক, কমলা মুঙ্গলির মাথার উকুন বেছে দিচ্ছে। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশ। 1 বছরের সুখন আগের দিনের মতোই মাটিতে বসে কিছু একটা নিয়ে খেলছে। পাশেই একজন মাঝবয়সী লোক দার্শনিকের উদাসীনতা নিয়ে আতশোয়া হয়ে বিড়ি টানছে চোখ বুজে। কিছু কালো কালো বাসন, বিছানার মতো লাগছে কিছু পোটলা, চারপাশে একটা সুখ সুখ ভাব। ব্যস্ততা থাকলেও কঙ্কনা না থেমে পারল না। কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি গো, তোমাদের ঝগড়া মিটে গেল? কে? ও বড় লোকের মেয়ে? হ্যাঁ, মিটে গেল। তা কিভাবে মিটল? আবার কিভাবে? এমনি, আমরা তো ছোট লোক, আমাদের ঝগড়াও এমনি হয়, মেটেও এমনি। আমরা তো আর তোদের মতো না, তোদের ঝগড়া এমনি হয় কিন্তু মেটে না। কঙ্কনা কথা খুঁজে পেল না, তাকিয়ে রইল। কমলা বললে, মুঙ্গলি আমার সতীন, আমাদের দুজনের বর দেখছিস না, ওই মুখ পোড়া শুকলাল, কাজকর্ম কিছু করে না, বসে বসে আমাদের রোজগেরে খায়। তবু যতই হোক বর তো। মুঙ্গলি চুপ করে রইল, কিন্তু বোঝা গেল এ ব্যাপারে তার পূর্ণ সম্মতি আছে। পতি গর্বে দুজনেই ডগ মগ করছে। কঙ্কনা এই অঙ্কটা ধরতে পারছিল না।
তোমরা যখন এক পরিবারের, তখন টাকা নিয়ে ঝগড়া করছিলে কেন? যাই রোজগার হোক না কেন, টাকাটা তো তোমাদের পরিবারেই থাকবে। বড়লোকের মেয়ে, তুই বুঝবি না। শুক্লালের মদ খাবার জন্য পয়সা লাগে। পয়সা কোথা থেকে আসবে? ও ঘাটের মরা তো কামাবে না, আমাদেরকেই দিতে হবে। আর আমাদের মধ্যে যে ওকে পয়সা দিতে পারবে, ও তাকেই বেশি ভালোবাসবে। এই সহজ সমীকরণটা কঙ্কনার মাথায় ঢুকছিল না। ও চোখের সামনে দেখছিল একটা সুখী তৃপ্ত পরিবার। কিছুটা অবাক হয়েই ও ওভারব্রিজের দিকে হাঁটা দিল, ভাবতে ভাবতে সুখটা তাহলে কি? এই বড়লোকের মেয়ে, শুনে যা শুনে যা। তুই আমাকে 10টা টাকা উধার দিয়েছিলি, এই নে শুধিয়ে দিলাম। আঁচলের খুঁট থেকে একটা ভাঁজ করা 10 টাকার নোট বের করে মুংলি কঙ্কনার হাতে দিল। কঙ্কনা চিত্রার পিতের মতো 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হাতে একটা ভাঁজ করা 10 টাকার নোট। লালমাটি এক্সপ্রেস ধীরে ধীরে টাটানগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এক টুকরো শরতের মেঘ এসে সোনালি আলোটাকে একটু ম্লান করে দিল কি? আমার গল্প পাঠ এখানেই শেষ। তবে এখানে লেখকের কিছু স্বীকারোক্তি আছে। আমি উনার উক্তিটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই গল্পের মুংলি আর কমলার আখ্যানটুকু আলপনাদির কাছ থেকে ঋণ নেওয়া, উনার সুবিশাল বাস্তব অভিজ্ঞতার ঝাঁপি থেকে চুপি চুপি না বলে আত্মস্থ করা। প্লেজিয়ারিজমের দায়ে পড়ার আশঙ্কা আছে। বাকি চরিত্রগুলো সমস্তই কাল্পনিক, গল্পের স্বার্থে আমার বুদ্ধিমতো সাজানো। কোনো মিল যদি কারোর সাথে পাওয়া যায়, তা নিতান্তই আকস্মিক এবং অনিচ্ছাকৃত। তবে গল্প আর বাস্তব তো কখনো সখনো মিলেমিশে একাকার হয়েও যায়। সত্যি কত অভিজ্ঞতাই জীবনে হয়। আমার গল্প পাঠ এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানালে ভালো লাগবে। নমস্কার।